জঙ্গিযোগ সন্দেহে ধৃত কলেজ পড়ুয়া গ্রেফতার কম্পিউটার সায়েন্সের ছাত্র। বাংলাদেশের জঙ্গি সংগঠনের লিঙ্কম্যান হিসেবে কাজের তথ্য পেয়ে অভিযানে এসটিএফ এবং রাজ্য পুলিশ। পানাগড় থেকে ধৃত মোহাম্মদ হাবিবুল শেখ। আর এই নিয়েই তুঙ্গে উঠেছে রাজনৈতিক চর্চা। বাংলাদেশের জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগ, এই সন্দেহে গ্রেপ্তার কলেজ পড়ুয়া। শনিবার পানাগড়ে এসটিএফ এবং রাজ্য পুলিশের যৌথ অভিযান। ধৃত মোহাম্মদ হাবিবুল শেখ। 21 বছরের এই যুবক পশ্চিম বর্ধমানের পানাগড়ের মিরপাড়ার বাসিন্দা। কম্পিউটার সায়েন্সের দ্বিতীয় বর্ষের পড়ুয়া। এই যুবকের সঙ্গেই নাকি জঙ্গি সংগঠনের যোগসূত্র পেয়েছে এসটিএফ। তাদের দাবি, বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠনের লিঙ্কম্যান ধৃত মোহাম্মদ হাবিবুল শেখ সোশ্যাল মিডিয়ায় নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখত, বিভিন্ন তথ্য দেওয়া নেওয়াও করেছে। হাবিবুলের সম্পর্কে তথ্য পেয়েই ময়দানে নামে রাজ্য পুলিশের এসটিএফ। শনিবার কাকসা থানার পুলিশকে নিয়ে সোজা পানাগড়ের মিরপাড়ায় হাবিবুল শেখের বাড়িতে গ্রেপ্তার করা হয় কলেজ পড়ুয়াকে। রবিবার তাকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়। এসটিএফ আধিকারিক এবং কাকসা থানার পুলিশ তাকে নিজেদের হেফাজতে নিয়ে তদন্তের গতি এগিয়ে নিয়ে যেতে চাইছেন, কারণ এর পিছনে কে বা কারা রয়েছে তা খতিয়ে দেখছে এসটিএফ আধিকারিক এবং কাকসা থানার পুলিশ। আমি আগেই বলেছি, পিএফআই, সিমি, জামাত, হেফাজত 72টা জায়গা উন্মুক্ত পশ্চিমবঙ্গে, যেখান দিয়ে যে কেউ বাংলাদেশ থেকে ঢুকতে পারেন, বেরোতে পারেন। কল্পনাও করতে পারছেন না আগামী 10 বছর পরে কোথায় যাবে পশ্চিমবঙ্গ। বিজেপি মনে রাখবেন, আপনাদের দফতরে, স্বরাষ্ট্র মন্ত্রকের দফতরের স্টেটমেন্ট, তাতে বলা আছে ভারতবর্ষের অন্তত 14টা রাজ্যে কোনো না কোনো জঙ্গিদের গতিবিধি, করিডোর, বাসস্থান এর অস্তিত্ব পাওয়া গেছে, এবং তার মধ্যে কিন্তু বিজেপি শাসিত রাজ্যও রয়েছে। এগুলো ভুলে যাবেন না। দুর্গাপুর থেকে অর্পণ চক্রবর্তী, নিউজ 18 বাংলা। ব্রেকিং নিউজ। ব্যাংকের লোন পাইয়ে দেওয়ার নামে প্রতারণা। আমডাঙ্গায় ভুয়ো সংস্থা খুলে প্রতারণার অভিযোগ। আমডাঙ্গার রামপুরে মহিলাদের বিক্ষোভ। ব্যাংকের লোন পাইয়ে দেওয়ার নামে প্রতারণা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জিয়াউল আলম, আরো বিস্তারিত বলবে। জিয়াউল, কিভাবে প্রতারণা হতো, প্রতারিতরা কি বলছেন, কি অভিযোগ উঠে আসছে? দেখো, আমডাঙ্গা রামপুর এলাকায় প্রায় বছর দুয়েক ধরে এলাকার মানুষের, যেসব গরিব মানুষের গচ্ছিত টাকা, সেদিক থেকে সেই টাকা নেওয়া, অন্যদিকে তাদের মোটা অঙ্কের লোন পাইয়ে দেওয়ার নাম করে প্রায় বছর দুয়েক ধরে সেখান থেকে একটা টাকা নেওয়া হচ্ছে। এবং যখনই সেই টাকা, যাদের লোন, সেই টাকা পরিশোধ করা একটা বয়ে থাকে, তখনই কিন্তু তারা তাদের কাছ থেকে গচ্ছিত টাকা আবার নেওয়া হয়। এবং সেই টাকা না দেওয়ার অভিযোগ তুলে দীর্ঘদিন ধরে সেই টাকা ফেরত দিচ্ছিল না এলাকার মহিলাদেরকে। এবং তখনই তারা আজকে গতকাল রাতে যখন এই সংস্থার কর্মীরা আবার নতুন করে টাকা আনতে যায়, তখন এলাকার মানুষজন বিক্ষোভ দেখা, তাদের একটাই দাবি যে প্রায় 2 বছর ধরে তাদেরকে ঘোরাচ্ছে, কিন্তু কোনো টাকা তাদেরকে দিচ্ছে না, পরিশোধ করছে না। ফলে তারা সেই 4 জন কর্মী যারা গেছিলেন তাদেরকে আটকে রেখে বিক্ষোভ দেখা, তাদের বাইক, মোবাইল সমস্তটা কেড়ে নেওয়া হয় গ্রাহকদের পক্ষ থেকে। এবং তারপরে গভীর রাত পর্যন্ত আটকে রাখা হয়। এবং পুলিশ খবর পেয়ে আমডাঙ্গা থানা পুলিশ 4 জন কর্মীকে উদ্ধার করে, এবং তারা লিখিত দেন যে সংস্থা হয়ে তারা কাজ করছিলেন সেই সংস্থার মালিক এই মুহূর্তে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ফলে তারাও নিরুপায়, তারাও একজন কর্মচারী। ফলে আমডাঙ্গা থানা পুলিশ 4 জন কর্মীকে উদ্ধার করে। এখন পর্যন্ত এই কিভাবে টাকা পাবেন সেটা কিন্তু এখনো কোনো সদুত্তর দিতে পারেনি। ফলে এলাকায় একটা চাপা উত্তেজনা রয়েছে। এই টাকা কয়েক লক্ষ লক্ষ টাকা এলাকার মানুষের কাছ থেকে তোলা হয়েছে এমনটা অভিযোগ। ফলে সব টাকাটাই প্রতারিত হচ্ছে এমনটা অভিযোগ তুলে বিক্ষোভ দেখিয়েছিল এলাকার মানুষজন। আসছে পরবর্তী খবরে। খুন লুকোতেই ছেলে ধরা গুজব। উত্তর 24 পরগনার গুজবে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে। বারাসতের কাজীপাড়ায় সম্পত্তি বিবাদে ভাইপোকে খুন, আর ভাইপোকে খুন করে ছেলে ধরা গুজবের ছক কাকাশ। গুজবের জেরেই প্রায় 1 সপ্তাহ ধরে গণপিটুনির ঘটনা। সম্পত্তি বিবাদে ভাইপোকে খুনে ধৃত কাকা অঞ্জিব নবী। আমার সাথে গন্ডগোল হয়েছিল। আমার বাবার একটা তাল গাছ ছিল, ওই তাল গাছ নিয়ে সামান্য 1200 টাকায় তাল বেচেছি। আমাদের সামনে এও বলেছি যে আমাকে মারার প্ল্যান করেছিল, যেহেতু আমার সাথে পারবে না বলে ওই কারণে আমাকে মারতে পারেনি। আমার সন্তানকে নির্মল ভাবে ও হত্যা করে নিয়ে গেছে।
তো আমরা চাইবো যে ওর জন্য ফাঁসি হয়। 8 তারিখ থেকে वो मौका একটা অপরচুনিটি ও খুঁজছিল। 9 তারিখে জোর থাপ্পড় মেরেছে और গলা টিপি দিয়েছে। এর একটাই জিনিস ছিল কি কিভাবে পুলিশকে ডাইভার্ট করা হয়। তো ये ফার্স্ট ছুটিয়েছে, যে তো আজান দেয়, ये মসজিদ থেকে বলেছে কি এই মহিলা করেছে, পুলিশকে হ্যাকেল করো, যে বাহার থেকে এসেছে সবাইকে হ্যাকেল করো, ये করেছে। ফ্রম দ্য ফার্স্ট ডে ये ডাইভার্ট করছে সবকে। যাত্রীদের ভিড়, প্ল্যাটফর্ম থেকে ওভারব্রিজে যাওয়ার রাস্তাও শুরু, তাই ভিড় এড়াতেই ঝুঁকি নিয়েই রেল লাইনে পারাপার। প্ল্যাটফর্মের রেলিং এর ফাঁক দিয়েই রোজগার এই ছবি বিধাননগর রোড স্টেশনের। অফিস টাইমে স্টেশনে ভিড়, অফিস যাওয়া তাড়া, তাই ঝুঁকি নিয়ে চলে যাতায়াত। প্ল্যাটফর্মের রেলিং এর ফাঁক দিয়েই অনেকে রেল লাইন পারাপার করেন প্রাণের ঝুঁকি নিয়ে। এ ছবি বিধাননগর রোড স্টেশনের। এখানকার 3 নম্বর প্ল্যাটফর্মে রেলিং এর ফাঁকা অংশ দিয়ে অনেকেই রেল লাইন পারাপার করেন। এভাবে পারাপার মানেই ঝুঁকি, যে কোনো মুহূর্তে দুর্ঘটনার আশঙ্কা। তারপরেও কেন এভাবে পারাপার করছেন প্রশ্ন শুনে কেউ বলছেন সরি। না একটু লেট হয়ে গেছি তাই জন্য। কেউ আবার এ নিয়ে মুখ খুলতে নারাজ। এইভাবে যাতায়াত করছেন, অ্যাক্সিডেন্ট হতে পারে। তো আপনি এইভাবে পারাপার করছেন, অসুবিধা হচ্ছে না? দাদা এইভাবে পারাপার করছেন, অসুবিধা হচ্ছে তো? যদি তারা আছে বলে আপনার তো প্রাণের ঝুঁকিও আছে, এইভাবে পার হচ্ছেন। রাজ্যে তথ্য প্রযুক্তি কেন্দ্র সল্টলেকের কাছেই বিধাননগর রোড রেল স্টেশন। রোজ হাজার হাজার যাত্রীর ভিড়। শিয়ালদার দিকে যাওয়ার বেশিরভাগ ট্রেনই আসে 3 নম্বর প্ল্যাটফর্মে। এই প্ল্যাটফর্ম থেকে ওভারব্রিজে ওঠার রাস্তা খুবই সংকীর্ণ, তাই রেলিং এর ফাঁক দিয়ে অনেকে রেল লাইন পারাপার করেন। নিত্যদিন বিধাননগরের 3 নম্বর স্টেশন দিয়ে এভাবেই প্রাণের ঝুঁকি নিয়ে পারাপার করছেন অসংখ্য নিত্যযাত্রীরা। তাদের অভিযোগ যে বিধাননগর স্টেশনে যাতায়াত করার জন্য এতটাই সংকীর্ণ রাস্তা যে ডিভাইডারের গ্রিল ভাঙা অংশ দিয়েই তারা রোজ পারাপার করেন। এই একটা গাড়ি নামার, প্যাসেঞ্জার নামার পরে পরবর্তী গাড়িগুলো এসে যায়, এখান দিয়ে বেরোনোর অবস্থা খুবই দুর্যোগ অবস্থা। তার জন্য পেছন দিক দিয়ে যদি একটা ওভারব্রিজ যদি করে দেয়, লোকগুলো এই দিক দিয়ে বেরোতে পারে। তো পিছনের দিকে ওভারব্রিজ হলে পরে প্রত্যেকটা মানুষেরই একটা সুবিধা হবে, যাতায়াত করতে খুবই সুবিধা হবে। না দেখুন, আমরা কখনোই চাই না এরকম মানুষ এইভাবে পারাপার করুক। তা সত্ত্বেও মানুষ এটা করছে, একটু ক্যাজুয়াল অ্যাপ্রোচ নিয়েই করছে। কর্মক্ষেত্রে দেরিটা মানুষ হয়তো প্রাধান্য দিয়ে ফেলেন রাদার দেন তাদের জীবনে। তবে এফওবি যেটা কথা বলা হলো, এফওবি নিশ্চয়ই উই উইল টেক কেয়ার। আমরা দেখবো, বিধাননগর একটা আমাদের কাছে অত্যন্ত সেন্সিটিভ লোকেশন। ক্যামেরায় খোকন দাসের সঙ্গে অর্পিতা হাজরা, নিউজ 18 বাংলা। শিয়ালদার বিদ্যাপতি সেতুর স্বাস্থ্য খারাপ। সেতুর নিচের বাজারে জটে আটকে রয়েছে সংস্কার। এবার ধাপে ধাপে কাজ শুরু করতে চাইছে কলকাতা পুরসভা। মঙ্গলবার হবে যৌথ পরিদর্শন। কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ সেতু শিয়ালদা স্টেশন লাগোয়া বিদ্যাপতি বয়সের ভারে বেহাল। স্বাস্থ্য পরীক্ষার রিপোর্টে অনেক আগেই খারাপ অবস্থার বিষয়টি সামনে এসেছে। ঝুঁকি না নিয়ে দ্রুত কাজ শুরু করে দিতে চায় কেএমডিএ এবং কলকাতা পুরসভা। এটা নিচটা আমরা রিপেয়ার করব এবং সেতুটাকে নিচ থেকে স্ট্রেনথেন করব। এটা অনেক দিন ধরে সিদ্ধান্ত, দোকানদাররা সরছে না বলে হচ্ছে না। বাজেরহাট সেতুর বিপর্যয়ের পর রাজ্যের বিভিন্ন উড়ালপুল সেতুর স্বাস্থ্য পরীক্ষা করা শুরু হয়। তখনই নজরে আসে বিদ্যাপতির বেহাল দশা। আমরা হতে দেখেছি, অনেক দিকে ভেঙে ভেঙে পড়ছে। কিছুদিন আগে এই যে এটা লোহার এটা দেখছেন, এর আগে মেট্রো রেল এটা করেছে কিনা জানি না, এর আগে এখানটা ভেঙে পড়েছে চাঙস, এবং হ্যারিসন রোডের ওইখানটা ওখানটা একটা ভেঙে পড়েছে। কিন্তু এতদিনেও সংস্কারের কাজে হাত দেওয়া যায়নি। সেতুর নিচে থাকা বিরাট বাজার হলো সংস্কারের সবচেয়ে বড় কাটা। শিয়ালদার ব্যস্ততম সেই সেতুর এবার সংস্কারের কাজে নামবে রাজ্য সরকার। তবে এই সেতুর নিচে যে ব্যবসায়ীরা রয়েছেন তারা যাবেন কোথায়? তাদেরকে রেখে কিভাবে এই সংস্কার করা যায়, সেটাই এখন মাথা ব্যথার কারণ প্রশাসনের। শিশির মার্কেটে স্থায়ী দোকান রয়েছে 550। এছাড়া সেতুর পিলারের চারপাশে
দোকানের সংখ্যা 400 থেকে 450, সব মিলিয়ে সংখ্যাটা 900 থেকে 950। সংস্কারের কাজ হলে এত মানুষের রুজি রুটির উপর আঘাত আসবে, এতেই আটকে ছিল কাজ। তবে সেতুর পরিস্থিতি বর্তমানে যা, তাতে সংস্কারের কাজ শুরু করতেই হবে। এই পরিস্থিতিতে মঙ্গলবার যৌথ পরিদর্শন হবে, থাকবেন কাউন্সিলর, বাজার কমিটি, কেএমডিএ এবং পুরসভার প্রতিনিধিরা। পিলারের তলায়, পিলারকে ঘিরে আমাদের অনেকগুলো স্টল রয়েছে, যে স্টলগুলো ভেঙে না ফেললে পিলারগুলো রিপেয়ারিং করা যাবে না। আমরা সমস্ত রকম সহযোগিতা করতে প্রস্তুত মেরামতির ব্যাপারে, কিন্তু যেসব দোকানগুলো ডিমোলাইজ হয়ে যাবে তাদের কিভাবে পুনর্বাসন, ছোট ছোট ব্যবসায়ী, রুটি রুজির ব্যাপার, তাদের কিভাবে একটা শিফটিং দিয়ে যাতে করা যায় এবং হয়ে গেলে পুনরায় তাদের সহাবস্থানের জায়গা ফিরিয়ে আনা, এটুকুনি আমরা বলেছি। আমরা ব্যবসায়ীরা বলেছি আপনারা ইন্সপেকশন আসুন, তখন পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত হবে যে আমরা এই ব্যবসায়ীগুলিকে কিভাবে আমরা ভালো থাকতে পারবো, ওনাদের বিদ্যাপতি সেতু কিভাবে ভালো হবে। সেতুর সংস্কারে বরাদ্দ হয়েছে 9 থেকে 10 কোটি টাকা। আরো 5 থেকে 6 কোটি টাকায় হবে সেতুর উপরের রাস্তার সংস্কার। মূলত সংস্কার হবে সেতুর নিচের 72টি পিলারের। পিলারের গায়ে লোহার খাঁচা দিয়ে কংক্রিট ওয়াল কভার করা হবে। এতে পিলারগুলো আরো শক্তপোক্ত হবে। এই পিলারগুলির চারপাশেই রয়েছে শয় শয় অস্থায়ী দোকান। এদের রুজি রুটি বাঁচিয়ে ধাপে ধাপে বিদ্যাপতি সেতুর সংস্কারের কাজ এগোতে চাইছে কলকাতা পুরসভা। পৌরসভা এবং কেএমডিএ যাবে, তারপর দরকার হলে আমি বসবো যে 1 মাস করে আপনারা দিন, একসাথে সব না, একটা পার্ট করে করব। পুজোর আগে একটা পার্ট করে দেবো, তার পুজোর বাজার করুক, পুজোর পরে আবার ডিসেম্বরের আরেকটা পার্ট, তারপর আরেকটা পার্ট, এরকম 3টে পার্টে করলে আমাদের হয়ে যাবে। এই ব্রিজের যে স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট, তার ভিত্তিতেই এই ব্রিজের নিচ থেকে ব্যবসায়ীদের অন্যত্র সরিয়ে এর সংস্কার করবে রাজ্য সরকার। ক্যামেরা লালটু ঘোষের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা।